বাড়িতে বিয়ের ধুম পড়েছে। শিকদার পরিবারের দ্বিতীয় কন্যা প্রমিতা শিকদারের গায়ে হলুদ। মেয়েটি বৈচিত্র্যময় সৌন্দর্যের অধিকারী, তার গায়ের রং খুব একটা ফর্সা নয়, আবার একেবারে শ্যামলাও বলা চলে না। এই মেয়েটি ছাড়া পুরো বংশের সবাই গৌরবর্ণের। যাই হোক, মেয়েটিকে মায়াবী বলা চলে। শিকদার বংশের একটি কঠোর নিয়ম রয়েছে, শিক্ষা সম্পন্ন না হলে বিয়ে দেওয়া হয় না। প্রমিতা এই বছরই মাস্টার্স শেষ করে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে। পাত্র পূর্বনির্ধারিত, রফিক তালুকদারের একমাত্র ছেলে, সাদিক তালুকদার। ব্যবসায়ী পরিবার, সব দিক থেকেই ভালো হওয়ায় প্রমিতার বাবা খালিদ শিকদারের কোনো আপত্তি ছিল না। এইদিকে ষোড়শী কন্যা প্রিয়তা, আমাদের গল্পের নায়িকা, পুরো বাড়ি দৌড়ে বেড়াচ্ছে। পেছনেই তার চাচাতো বোন পরিণীতা। তারা প্রায় একই বয়সী, তাই সম্পর্কটা বোনের চেয়েও বেশি বন্ধুত্বের। পরি বলল, প্রিয়, ধীরে দৌড়া। পড়ে যাবি তো। প্রিয়তার এতে কোনো হেলদোল নেই। সে নিজের মনে ছুটতে ছুটতে বলল, বলবো তো। তনা শিকদার, প্রিয়তা পড়ে না বলেই দৌড়ে গিয়ে মেজ আপুর রুমে ঢুকে গেল। এই বাড়ির সবচেয়ে আদরের সদস্য, বিশেষ করে এই বাড়ির কর্তা সাদমান শিকদারের সবচেয়ে প্রিয় কন্যা হল প্রিয়তা। সাদমান শিকদারের কাছে প্রিয়তা তার প্রয়াত মা আঞ্জুম নাহার বেগমের প্রতিচ্ছবি। প্রিয়তার চেহারা, চোখ মুখ, চলাফেরা, ব্যক্তিত্ব, কথা বলার ধরন, চঞ্চলতা, সবকিছুই তার মায়ের মতো। তাই তিনি প্রিয়তাকে নিজের মায়ের আসনে বসিয়েছেন। সাদমান শিকদার গম্ভীর প্রকৃতির মানুষ হলেও প্রিয়তার কাছে তিনি একেবারেই নরম স্বভাবের। শিকদার বংশের মানমর্যাদা বর্তমানের চেয়ে অতীতে অনেক বেশি ছিল। তার মূল কারণ হল শিকদার বংশের পূর্বপুরুষরা জমিদার ছিলেন। একসময় গোটা রায়পুরের জমিদার ছিলেন সাদমান শিকদারের বাবা জিহাদ শিকদার। বর্তমানে জমিদারি প্রথা না থাকায় তাদের জমিদারি নেই, তবে জমিদারসুলভ মান মর্যাদায় এক বিন্দুও ভাটা পড়েনি। শিকদাররা এখনও অতীতের মতোই সম্পদশালী, তার চেয়েও বেশি আত্মমর্যাদাশীল, চলাফেরায় তেজস্বী ও ব্যক্তিত্ববান। জমিদারসুলভ সুদর্শন চেহারাও এখনও বিদ্যমান। বর্তমানে রায়পুরের 200 বছরের পুরনো জমিদার বাড়িটি আর নেই। 20 বছর আগে পুরনো জমিদার বাড়িটি ভেঙে সেখানে নতুন বাড়ি নির্মাণ করেন সাদমান শিকদার। পুরনো জমিদার বাড়ির চেয়েও বড় পরিসরে আধুনিকভাবে নির্মিত চারতলা বিশাল বাড়িটির প্রতিটি কোণায় অভিজাত্য ও তেজ ছড়িয়ে আছে। সেই সুবিশাল বাড়িটির নাম প্রণয় কুঞ্জ। প্রণয়, সাদমান শিকদারের বড় ছেলে। তাই এই প্রজন্মের বড় সন্তানের নামে এই বাড়ির নামকরণ করা হয়। প্রণয় কুঞ্জের সুবিশাল বাড়ির পেছনে অবস্থিত 200 বছরের পুরনো বিশাল পুকুর, যার গভীরতা 40 ফুট। আরও 4 প্রজন্ম আগে নির্মিত এই পুকুরটির নাম রক্তপদ্ম পুকুর। এমন অদ্ভুত নামকরণের কারণ হল, এই পুকুরে 12 মাস রক্তের মতো গাঢ় লাল রঙের পদ্মের সমাহার থাকে। পুকুরটির পাশ ঘেঁষে সুবিশাল বাড়ির চতুর্দিক ঘিরে রয়েছে সুউচ্চ সুপারি গাছ, যা 15 বছর আগে লাগানো হয়েছিল। বাড়ির গেট থেকে শুরু করে মূল দরজা পর্যন্ত চওড়া টাইলস বসানো রাস্তা, রাস্তার দুই ধারে শারীরিকভাবে বিভিন্ন নাম না জানা ফুলের গাছের সমাহার, যা লনের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। জমিদার বাড়ির 4 কর্তার মধ্যে প্রধান কর্তা হলেন সাদমান শিকদার। আর বাকি 3 জন হলেন তার ছোট 3 ভাই, খালিদ শিকদার, সাজিদ শিকদার ও সোহেব শিকদার। তাদের 4 জনের স্ত্রীদের নাম যথাক্রমে: 1. অনুসরী বেগম, সাদমান শিকদারের স্ত্রী। 2. তনুশ্রী বেগম, খালিদ শিকদারের স্ত্রী। 3. অনন্যা বেগম, সাজিদ শিকদারের স্ত্রী। 4. অর্থী বেগম, সোহেব শিকদারের স্ত্রী। তারা 4 জন মূলত 4 বোন, যারা 4 ভাইকে বিয়ে করে এক বাড়িতে বধূ হয়ে এসেছিলেন। সাদমান শিকদারের 5 সন্তান: 1. আবরার শিকদার প্রণয় 28। 2. রাজন্য শিকদার রাজ 26। 3. আহনাব শিকদার প্রেম 24। 4. তনুজা শিকদার প্রেরণা 21। 5. অনুজা শিকদার পরিণীতা 17। খালিদ শিকদারের 4 সন্তান: 1. প্রহেলিকা শিকদার 27। 2. প্রমিতা শিকদার পৃথা 25। 3. সমুদ্র শিকদার 23। 4. অরণ্য শিকদার 21। সাজিদ শিকদারের 2 সন্তান: 1. প্রতীক শিকদার প্রথম 27। 2. তনা শিকদার প্রিয়তা 16। সোহেব শিকদারর 3 সন্তান: 1. থিরা শিকদার 13। 2. তরি শিকদার 10। 3. তন্ময় শিকদার 8। এই হল বিশাল শিকদার বংশের বর্তমান অবস্থা।
এই বিশাল বংশধরদের মাঝে মাত্র 3 বিবাহিত, বাকিরা সবাই অবিবাহিত। সাদমান শিকদারের বড় ছেলে প্রণয়ের সঙ্গে বিয়ে হয়েছে খালিদ শিকদারের বড় মেয়ে প্রহেলিকার। খালিদ শিকদারের দ্বিতীয় কন্যা পৃথার বিয়ে এখনও চলমান। শিকদার বাড়িতে মানুষে গিজগিজ করছে। 4 তলা বাড়ির কোথাও একটুও খালি জায়গা নেই, সব জায়গায় মেহমান। শিকদার বাড়িতে সদস্যদের থাকার একটা নিয়ম রয়েছে। গ্রাউন্ড ফ্লোরে থাকেন সিনিয়ররা, যেমন কর্তা গিন্নিরা। ফার্স্ট ফ্লোরে বাড়ির কাজের লোক ও অতিথিদের থাকার ব্যবস্থা। সেকেন্ড ফ্লোরে মেয়েরা এবং থার্ড ফ্লোরে ছেলেরা থাকেন। কিন্তু বর্তমানে সে সবের বালাই নেই। যার যেখানে জায়গা হচ্ছে, সেই সেখানেই ঢুকে পড়ছে। শিকদার বাড়ি আজ সরগরম। এত মানুষের ভিড়, যেন এক মুহূর্তের জন্য দম ফেলার ফুরসত নেই। বাড়ির ছোট বড় সবাই কাজে লেগে পড়েছে। বিশেষত বাড়ির ছেলেদের অবস্থা নাজেহাল। চৈত্রের দাবদাহে হাঁসফাঁস করছে সবাই। প্রণয় শিকদার বিরক্ত হয়ে নিজের ঘরে চলে গেল। তার সাদা পাঞ্জাবিটা ইতিমধ্যেই ভিজে উঠেছে, গরমে সে একেবারে ত্যক্ত বিরক্ত, মাথার চুলগুলো গামে কপালের সাথে লেপ্টে আছে। 6 ফুট 1 ইঞ্চি উচ্চতার সুদর্শন এই যুবক শিকদার বংশের গর্ব ও সবচেয়ে সুদর্শন পুরুষ ও প্রখর ব্যক্তিত্বের অধিকারী, তেজার তার গভীর বাদামি বর্ণের চোখ, যা মারাত্মক আকর্ষণীয়, যে কোনো নারী এই পুরুষের জন্য পাগল হতে বাধ্য। প্রণয় চলে যেতেই কেউ একজন আড়াল থেকে বেরিয়ে এলো। তার চোখে জোড়া ছলছল করছে। অন্যদিকে, শিকদার বাড়ির বিশেষ অতিথি মির্জা পরিবার এসে হাজির। তাদের সঙ্গে এসেছেন পরিবারের 4 কর্তা ও তাদের স্ত্রীরা। কর্তার দল চলে গেলেন লাইব্রেরিতে, আর তাদের গিন্নিরা চলে গেলেন রান্না করে। রোহিণী বেগম হাসিমুখে বললেন, ভাবি, কেমন আছেন? প্রণয়ের মা অনুশ্রী বেগম মৃদু হাসলেন, ভালোই আছি। মেয়ের বিয়ে বলে কথা, একটুও ফুরসত নেই। রোহিণী বেগম অপলক তাকিয়েছিলেন অনুশ্রী বেগমের দিকে। এই 50ঊর্ধ্ব নারীকে দেখে বোঝার উপায় নেই যে তিনি এত বড় ছেলেমেয়েদের মা, কিন্তু দেখে বোঝার উপায় নেই। রোহিণী বেগম জিজ্ঞাসা করলেন, ভাবি, প্রেরণা কোথায়? অনুশ্রী বেগম বললেন, কি জানি, মেয়েটা কোথায় আছে। এদিকে তন্ময় লাফিয়ে এসে সোফায় বসে পড়ল, তার বোনেদের পাশে, যেখানে তারা আপুরা ও অন্যরা বসে গল্প করছিল। সে এসে এক ঝটকায় প্রিয়তার হাত থেকে চকোলেটের প্যাকেট ছিনিয়ে মুখে পুরে দিল। প্রিয়তা তো রেগে লাল। তন্ময়, এই তন্ময় এর বাচ্চা, আজ তোকে আমি খাচ্ছি, বলে এক দৌড়ে তন্ময়ের দিকে তেড়ে গেল। তন্ময় এমন ভাব করল, যেন তার চেয়ে নিরীহ কেউ নেই। প্রিয়তা চেঁচিয়ে বলল, আমার চকোলেট দে। তন্ময় শয়তানি হেসে বলল, মুখে দিয়ে দিয়েছি, আর নিবি? প্রিয়তা রেগে তেলে বেগুনে জ্বলে উঠল। মনে মনে ভাবল, হাত থেকে মুখে কেন? ভাবার পর আর এক মুহূর্ত দেরি না করে তন্ময়ের চুল টেনে ধরল। তন্ময় বা কিসে কম যায়, সেও প্রিয়তার চুল টেনে ধরে 2 ভাই বোন চুলাচুলি শুরু করে দিল। এত জোরে টানাটানিতে দুজনের চোখে পানি এসে গেল, কিন্তু কেউ কাউকে ছাড়ল না। বসার ঘরের সবাই হা করে সার্কাস দেখছিল, সবাই অধীর আগ্রহে দেখতে লাগলো পরবর্তী সিনে কি হয়। প্রেম মজা নিয়ে তিরাকে বলল, খেলা জমে উঠেছে। পুচকি, যা, পপকর্ন নিয়ে আয়। খেতে খেতে সার্কাস দেখি। ঠিক তখনই বজ্রকণ্ঠে ধমক এল, থামো। সবাই দেখল, প্রণয় দাঁড়িয়ে আছে, চোখ মুখ শক্ত। তন্ময় মুহূর্তের মধ্যে ভদ্র হয়ে গেল, আর প্রিয়তা মাথা নিচু করে চুপ করে রইল। প্রণয় কঠিন স্বরে বলল, কি হচ্ছে এখানে? তন্ময় আমতা আমতা করে বলল, ভাইয়া, আমি কিছু করিনি। আপু আমার চুল ধরে টানাটানি করছে। প্রিয়তা কিছু বলল না, শুধু মাথা নিচু করে রইল। প্রণয় গম্ভীর গলায় বলল, ঘরে যা। সবাই চুপ। বৃষ্টি ফিসফিস করে বলল, প্রহেলিকা আপুর কপাল ভালো, এমন একটা অ্যাটম বোম্ব পেয়েছে। অন্য মেয়েটা বলল, যা বলেছ, এমন হ্যান্ডসাম ছেলে আগে কখনো দেখিনি। প্রিয়তা আর কিছু না বলে চলে গেল নিজের ঘরে। প্রহেলিকা মা চাচিদের সঙ্গে কাজ করছিল। হঠাৎ স্বামীর কথা মনে পড়ল, তাই সে ঘরে গেল। গিয়ে দেখল, প্রণয় নেই। এতক্ষণ কাজ করে সে অনেক ক্লান্ত, তাই একটু বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে শুয়ে পড়ল। তখন বিকেল 3টা বাজে। প্রিয়তা গা ধুয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এল। মুখটা থমথমে। মাথা থেকে তোয়ালে সরাতেই একরাশ ঘন মেঘের মতো লতানো চুল মুহূর্তেই কোমর ছাড়িয়ে হাঁটুর ওপরে পৌঁছে গেল। প্রিয়তা মনে মনে বলল, এই হলো আমার এক জ্বালা। এই চুল শুকাতে 1 ঘন্টা লাগবে। কবেই কেটে কাঁধ অবধি করে দিতাম। শুধুই পারছি না তার জন্য। সে বলেছিল।
প্রিয়, তোর চুলগুলো অনেক সুন্দর। আমার খুব ভালো লাগে। ব্যাস। সেই দিন থেকেই প্রিয়তা কখনো তার চুল কোমরের ওপরে ওঠায়নি। পঞ্চদশী কিশোরী কন্যা। চন্দ্রগলা রূপ। তার চেহারার লাবণ্য ও মাধুর্য যেন দিন দিন আলোড়িত হয়ে বাড়ছে। 5 ফুট 2 ইঞ্চির মেয়েটি তাদের বংশের সবচেয়ে সুন্দরী কন্যা বলা যায়। শিকদার বাড়ির সব মেয়েই সুন্দরী। কিন্তু তুলনা করতে গেলে প্রিয়তা সবার ওপরে। এই মেয়েটার সামনে পড়লে কেউ না তাকিয়ে থাকতে পারে না। কেমন মহাবিষ্টের মতো চেয়ে থাকে। চেহারার শিশুসুলভ ভাবটা সরে গিয়ে এক অপার্থিব, অনিন্দ্য সৌন্দর্য ফুটে উঠছে। অতিরিক্ত সুন্দর ও মায়াবী চোখ। মেয়েটার গায়ের রং দুধে আলতা। একটু চেপে ধরলে যেন রক্ত বেরিয়ে আসবে। পানপাতার মতো মুখ। সুদীর্ঘ নীলাভ নেত্রযুগল যা সব থেকে আকর্ষণীয়। যেন ওই চোখে মাদকতা মিশে আছে। যে কোনো পুরুষ সেই চোখের দিকে তাকালেই মুহূর্তেই হারিয়ে যাবে। ঘন ভারী চোখের পল্লব, যা অত্যন্ত আকর্ষণীয় এবং এনে দেয় বিশেষত্ব। চিকন খাড়া নাক। শিকদার বাড়ির পুকুরের রক্তপদ্মের মতো টকটকে লাল ঠোঁট। ধনুকের মতো বাঁকানো দেহ। সৌন্দর্য ও মাধুর্যের এমন এক সংমিশ্রণ। তবে তার নিজের কাছে তার সৌন্দর্যের মূল্য একদমই অর্থহীন। যখন সবাই প্রশংসা করে, তখন তার ভিতর থেকে তাচ্ছিল্য ঠেলে বাইরে আসতে চায়। প্রিয়তা একটা সুন্দর প্রিন্টেড ফুল স্লিভ 3 পিস পরে নিল। চুলগুলো ঢিলে হাতখোপা করে নিল। চোখে সামান্য কাজল দিল। ঠোঁটে একটু লিপগ্লোস দিল। কপালে একটা ছোট্ট টিপ দিয়ে বেরুতেই কারো সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিল। শিকদার বাড়ির পেছনে রক্তপদ্ম পুকুরঘাটে বসে আছে পরিণীতা। মনে মনে ভাবছে, আজ একবার আসুক। দেখাবো, সে আমাকে চিনতে পারবে। আমিও শিকদার বাড়ির মেয়ে হো। আমাকে অপেক্ষা করানো। একবার সামনে আসলেই এই গভীর পুকুরে এক ধাক্কা মেরে ফেলে দেব। এটা ভাবতেই পরিণীতা মন চিল্লিয়ে বলে উঠল, না, তুই এটা করতে পারবি না। আমি ওকে অনেক ভালোবাসি। এটা ভাবতেই পরিণীতা কেমন যেন নরম হয়ে গেল। এতক্ষণ যাবৎ ওর পাশে যে একজন জলজ্যান্ত পুরুষ বসে আছে, এতে ওর কোনো খেয়ালই নেই। আবিদ এতক্ষণ ধরে পর্যবেক্ষণ করছিল পরিণীতার মুখের সব অভিব্যক্তি। এখন সে বিরক্ত হয়ে ধমক লাগিয়ে দিল, কোন দুনিয়ায় আছো? মেয়েটা হঠাৎ এত জোরে ধমক খেয়ে চমকে উঠল। সপ্তদশী কন্যার বুকের মাঝখানে থাকা পোড়ানটা যেন মুহূর্তেই ফুঁড়ে বাইরে বেরিয়ে আসতে চাইল। কাদো কাদো হয়ে আবিদের দিকে তাকাতেই তার রাগ, অভিমান, ভয় সব জানালা দিয়ে পালিয়ে গেল। তার জায়গায় এসে ভর করল এক অপার্থিব লজ্জা। লজ্জায় মাথা নিচু করে নিল। সে তো ওর চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। আবিদ মেয়েটার গালগুলো লজ্জায় লাল হয়ে যেতে দেখল। হুট করেই সেও নরম হয়ে গেল। কি ভাবছিলে? এটা শুনেই পরিণীতা চোখ বড় বড় করে ফেলল। মনে মনে ভাবল, এই বেটা যদি এখন জানতে পারে যে আমি ওকে ধাক্কা দিয়ে এই পুকুরে ফেলে দিতে চেয়েছিলাম, তাহলে নিশ্চিত আমাকেই ধাক্কা দিয়ে ফেলে দেবে। এটা ভাবতেই ওর চোখ দুটো আরো বড় বড় হয়ে গেল। আবিদ ভ্রু কুঁচকাল। ওই সুন্দর চোখ দুটো বড় হতে দেখে ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার, এঞ্জেল? এটা শুনেই পরীর ভিতরটা কেমন যেন ধক করে উঠল। আবিদ পরিণীতার চোখের দিকে তাকালো। মনে মনে বলল, তুমি সত্যি একটা এঞ্জেল। এই চোখের দিকে তাকিয়ে আমি যে বড় ভুল করে ফেলেছি। কি জানি, এই ভুলের মাসুল হিসেবে হয়তো আমাকে প্রাণ দিয়েই দিতে হবে। পরিণীতা বলল, কি ভাবছেন, মাস্টার মশাই? আবিদ পরিণীতার চোখের দিকেই তাকিয়ে থাকল। তারপর গভীর গলায় বলল, এঙ্গেল, তুমি আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমার হাত ছাড়বে না। কথা দাও। পরিণীতার চোখ জল জলে হয়ে উঠল। মনে হলো, বুকের ভেতর কেউ সূচালো কিছু দিয়ে আঘাত করল। পরিণীতা আর কিছু না ভেবে ঝাঁপিয়ে পড়ল আবিদের বুকে। সঙ্গে সঙ্গেই আবিদ চোখ বন্ধ করে নিল। এটাই যেন তার প্রশ্নের উত্তর। দুজনের নিঃশ্বাসের গতি যেন অব্যক্ত প্রশ্নের উত্তর হয়ে উঠল। আবিদ বলল, হয়ে গেছে। ছাড়ো। কেউ দেখে ফেললে আমার গর্দান নেবে তোমার বাবা ভাই। বলে পরীর মাথায় একটা চুমু দিল। পরিণীতা বুকের সঙ্গে লেপ্টে থেকেই বলল, কেউ দেখবে না। আবিদ স্মিত হাসল। পরী বুক থেকে মাথা তুলে আর কোনো দিকে না তাকিয়ে ছুটে চলে গেল। ওকে চলে যেতে দেখে আবিদ এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আবিদ বাবা মায়ের একমাত্র ছেলে। রায়পুরের এক সাধারণ ঘরের ছেলে। বাবা পুলিশে সাধারণ কনস্টেবল। মা গৃহিণী। অনেক কষ্ট করে সে লেখাপড়া শেষ করেছে।
তার একটাই স্বপ্ন, বাবা মাকে ভালো রাখা, পরিবারের অভাব দূর করা। সে চায়নি পরিণীতার মতো রাজকন্যাকে ভালোবাসতে। পরিণীতা পড়াশোনায় সবসময় উদাসীন। প্রণয় বোনের অবস্থা দেখে পরিণীতার এসএসসি পরীক্ষার সময় একজন প্রাইভেট টিউটর হিসেবে আবিদকে নিয়োগ করেছিলেন। প্রথমে আবিদ সাধারণভাবেই পড়াত, কিন্তু সেদিন এলোমেলো চুলে শ্যামবর্ণের সেই ছেলেটাকে দেখে হারিয়ে গিয়েছিল পরিণীতা। আবিদ সব বুঝত, কিন্তু এসব পাত্তা দিত না। কোথায় আছে গরিবের ভালোবাসার অধিকার নেই, আবিদও সেটা মনে প্রাণে বিশ্বাস করত। কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল ভেবে আবিদ দ্বিতীয়বারের মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলল। প্রিয়তার একটুখানি থমকে যাওয়া। তখন প্রিয়তা হোঁচট খেয়ে পড়ে যেতে নিলে হঠাৎ তার হাতটা টেনে ধরে ফেলল প্রণয়। তার দৃষ্টি ছিল স্থির ও শীতল। প্রিয়তা বিষণ্ণ মনে বিরক্ত হয়ে ভাবল, আমার জীবনে কি কম ব্যথা ছিল, যে আবার নতুন করে ব্যথা পেতে হবে। ভাবতেই তার মুখটা তেতো হয়ে গেল। কিন্তু কয়েক সেকেন্ড পরই অনুভব করল, সে পড়েনি, বরং ভেসে আছে। ভাবনা শেষ হওয়ার আগেই ছোট্ট একটা ধাক্কা লাগল। সঙ্গে সঙ্গে চোখ খুলে দেখল, তার নয়ন এসে ঠেকেছে একজোড়া গভীর বাদামি চোখের দিকে। প্রিয়তার বুকের খাঁচাটা মোচড় দিয়ে উঠল। সামনের বলিষ্ঠ পুরুষটির শক্ত বাহুর বন্ধনে নিজেকে আবিষ্কার করতেই হতভম্ব হয়ে গেল। সেই বাদামি চোখজোড়া একদৃষ্টিতে তাকিয়ে আছে, নিষ্প্রভ অথচ থমথমে। এই চোখের গভীরতা মাপা প্রিয়তার পক্ষে অসম্ভব। এই চোখ মুখ দেখে কোনোদিন মনের ভাব বোঝা যায় না। প্রণয় একটুও চোখ সরাল না। প্রিয়তা ওর চোখের দিকে তাকিয়ে থাকতে পারল না আর। দৃষ্টি নামিয়ে নিতেই প্রণয় তাকে সোজা করে দাঁড় করিয়ে দিল। গম্ভীর স্বরে বলল, কি ব্যাপার, এমন লাফালাফি করছো কেন? প্রিয়তা কয়েক সেকেন্ডের জন্য আবারও সেই গভীর চোখের দিকে তাকিয়ে রইল। তারপর ধরে আসা গলায় বলল, কিছু না, এমনি, বলেই দ্রুত সরে গেল ওখান থেকে। প্রণয় তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে ম্লান হাসল। নিজেই নিজেকে বলল, আমার মতো ব্যর্থ পুরুষ হয়তো দ্বিতীয়টি নেই। ওই নীলসাগরের মতো চোখে কি আছে, যা প্রতিনিয়ত নেশার মতো আসক্তি ছড়িয়ে দেয় হৃদয়ের প্রতিটি কোণায়। তার মনের গভীর থেকে যেন কেউ উত্তর দিল। ওই নীল বর্ণের চোখগুলো সুবিশাল মাদকতার সাগর, যেখানে ডুবে যাওয়া আমার কপালে নেই। আমার চারপাশে বিষলতার মতো প্যাঁচিয়ে রেখেছে আবরার প্রণয় শিকদার অসহায়। সেখান থেকে কোনো দিন মুক্তি নেই। হয়তো কোনো একদিন এই যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি নিজেই হেরে যাব। ভাবতেই তাচ্ছিল্য মাখা একটা হাসি দিল প্রণয়। দিনের শেষ ভাগ। বাড়ির পরিবেশ জমজমাট। চারতলা বিশিষ্ট প্রণয় কুঞ্জ নতুন করে সাজিয়ে তোলা হয়েছে গায়ে হলুদের জন্য। বিশাল ছাদটাকে ঝলমলে করে সাজানো হচ্ছে, যেখানে সন্ধ্যায় জমকালো গায়ে হলুদ অনুষ্ঠিত হবে। পাশাপাশি আরও অনেক আয়োজন চলছে। আজকের গায়ে হলুদের থিম সাদা ও লাল। ছেলেরা সাদা পাঞ্জাবি আর মেয়েরা লাল শাড়ি পরবে। পুরো আয়োজনের দায়িত্ব পড়েছে প্রীথম ও প্রেমের কাঁধে। দুই ভাই হরদম ব্যস্ত, তবু নিজেদের মধ্যে ঠাট্টা তামাশার সময় বের করতেই হয়। প্রেম হাসতে হাসতে বলল, ভাইয়া, আজ রাতে হবে তো? প্রীথম কপাল কুঁচকালো, কি হবে? প্রেম কৌশলে বলল, ওই যে আব্বু, চাচ্চু আর বড় দাদার চোখ ফাঁকি দিয়ে যেটা হবে। প্রীথম বুঝে গিয়ে চোখ টিপে বলল, সব হবে, ব্রাদার। প্রেমও চোখ টিপে বলল, ভাইয়া, আমি কিন্তু সব জানি। প্রীথম ভ্রু তুলল, কি জানিস তুই? প্রেম রহস্যময়ী হাসি দিল। প্রীথম যা বোঝার বুঝে গেল। সেও মুচকি হেসে বলল, আমিও সব জানি। প্রেমের মুখটা ফাটা বেলুনের মতো চিপসে গেল। এইভাবে দুই ভাইয়ের কথোপকথন চলতে থাকল, আর তাদের হাতে গায়ে হলুদের আয়োজন ধাপে ধাপে এগিয়ে যেতে লাগল। সন্ধ্যা ঘনিয়ে এল। পৃথার ঘরে বসে আছে ওর সব বোন, কাজিন আর বান্ধবীরা। সবাই মিলে হই হুল্লোড় করছে, আর পৃথাকে খেপাচ্ছে। পৃথা, তুই তো দেখি ভালোই চালাক। এই কথা শুনে সবাই হেসে উঠল। পৃথা রাগে, লজ্জায় লাল, নীল, সবুজ হয়ে উঠল। তার বান্ধবী সায়রা হাসতে হাসতে বলল, বান্ধবী, বুদ্ধির খেলায় তুই সবার সেরা। এই কথা শুনে এবার পুরো ঘর হাসিতে ফেটে পড়ল। পৃথা একটু লাজুক হাসল। দীপ্তি বলল, কাহিনী কি? সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে সায়রার দিকে। সায়রা পৃথাকে চোখ টিপ দিয়ে বলতে শুরু করল, আমাদের পৃথা রানী সবাইকে বোকা বানিয়েছে। সবাই অবাক হয়ে তাকালো। সায়রা দুষ্ট হসে বলল, বান্ধবী, বলে দিচ্ছি। সবাই উৎসাহ নিয়ে তাকিয়ে আছে।
সায়রা হাসতে হাসতে বলল, সাদিক ভাইয়া আমাদের ভার্সিটির সিনিয়র ছিল। 6 বছর আগে, যখন আমরা ভার্সিটিতে ভর্তি হই, তখন প্রীতাকে র্যাগিং দিতে এসে সাদিক ভাইয়া উল্টো থাপ্পড় খেয়েছিল। আর অবাক করার মতো ব্যাপার হলো, সেই থাপ্পড় খেয়েই সে প্রেমে পড়ে গিয়েছিল। সবাই হেসে উঠল। সায়রা আবার বলল, সাদিক ভাইয়া আমাদের 3 ব্যাচ সিনিয়র ছিল। প্রীতিকে পটানোর জন্য কত কিছুই না করেছে বেচারা, তারপর আর কি। জনের প্রেম জমে উঠল। যেহেতু আঙ্কেলরা লাভ ম্যারেজ খুব একটা পছন্দ করেন না, তাই জন পুরো ব্যাপারটা চেপে রেখেছিল। সাদিক ভাইয়া পড়াশোনা শেষ করে তাদের পারিবারিক ব্যবসায় মন দিলেন, না হলে আঙ্কেলদের কাছে বিয়ের প্রস্তাব দেওয়া যেত না। অনেক বছর প্রেম করার পর জন পড়াশোনা শেষ করেই বিয়ের কথা ভাবল। সাদিক ভাইয়া নিজেকে যজ্ঞ করে তুললেন। তাই আঙ্কেলদের আর আপত্তি ছিল না। কিন্তু তারা জানেন না যে এটা লাভ ম্যারেজ। তারা জানেন, এটা পারিবারিকভাবে ঠিক করা বিয়ে। সবাই হ্যাঁ হ্যাঁ করে শুনছিল। এতক্ষণে কয়েক জোড়া বিস্ময়ভরা দৃষ্টি গিয়ে পড়ল প্রীতার ওপর। সবার এমন দৃষ্টি দেখে প্রীতা বিব্রত হয়ে গেল। প্রিয়তা ভ্রু নাচিয়ে বলল, মেজো আব্বুকে বলে দেব নাকি, আপু? এটা শুনে প্রীতার লজ্জামাখা মুখটা ভয়েও জমে গেল। পরি প্রেরণা প্রিয়তা মিটমিটিয়ে হাসতে লাগল। পরি হাসতে হাসতে বলল, চিল আপু। ভয় পেও না, আমরা কাউকে কিছু বলবো না। দুলাভাই আমাদের অনেক পছন্দ হয়েছে। প্রীতা আবার লজ্জা পেল। তাদের কথার মাঝেই বাইরে থেকে অর্থী বেগম সবাই ডেকে উঠলেন। প্রেরণা গিয়ে দরজা খুলে দিল। অর্থী বেগম ব্যস্ত হয়ে প্রেরণাকে বললেন, তোর রোহিণী আন্টি তোকে খুঁজছে। প্রেরণা খুশি হয়ে বলল, মামুনি কোথায়? অর্থী বেগম বললেন, বসার ঘরে। প্রেরণা সেদিকে ছুটে গেল। অর্থী বেগম মেয়েদের বললেন, মেকআপ আর্টিস্ট এসে গেছে। তোমরা তাড়াতাড়ি প্রীতাকে তৈরি করো, নিজেও তৈরি হয়ে নাও। সন্ধ্যা প্রায় হয়ে এলো। অর্থী বেগমের কথা শুনে মেয়েদের আসর ভেঙে গেল। মেকআপ আর্টিস্ট প্রীতাকে সাজাতে শুরু করলেন। সায়রা ছাড়া সবাই নিজের ঘরে গিয়ে তৈরি হতে লাগল। তন্ময় আর থরি পা টিপে টিপে বড় আপুর ঘরে গেল। কারণ, তন্ময়ের মতে তার ভাই বোনগুলো বড়ই বেয়াদব। এরা শুধু ওর পেছনে লাগে। তন্ময় জানে, বড় আপু 1000 গুণ ভালো। তন্ময় দেখল, প্রহেলিকা ঘুমাচ্ছে। থরি বলল, কি করব? তন্ময় বলল, কি আর করব? ডেকে তুলব। বলে জন একসাথে প্রহেলিকাকে ডাকতে লাগল। এত ডাকাডাকিতে প্রহেলিকা বিরক্ত হয়ে ধরফরিয়ে উঠল। উঠে দেখে, ওর পুচকে ভাই বোন দাঁড়িয়ে আছে। প্রহেলিকা একটু বিরক্ত না হয়ে জনের গাল টিপে দিয়ে বলল, কি ব্যাপার ছোট খোকা? তন্ময় গাল ফুলিয়ে বলল, আপু, তুমি ছাড়া আমাকে আর কেউ ভালোবাসে না। থরি নরম সুরে বলল, আপু, আমাদের সাজিয়ে দাও। প্রেরণা প্রিয়তা আপুরা সাজিয়ে দেয়নি। সে কথা মতো প্রহেলিকা বলল, যাও, তোমাদের জামা নিয়ে আসো। থরি বলল, আমি শাড়ি পরব। কিন্তু কেউ আমাকে পরিয়ে দেয়নি। মায়া হলো প্রহেলিকার। নিজের ওয়ার্ডরোব থেকে একটা সুন্দর লাল শাড়ি বের করে থরিকে পরিয়ে দিল। এই শাড়ি পরাতে গিয়ে অনেক ধৈর্য ধরতে হলো। তারপর জনকে সুন্দরভাবে সাজিয়ে দিল। সাজানোর পর জন দুটো চুমু খেয়ে চলে গেল। প্রহেলিকা মৃদু হাসল। কিছুক্ষণ পর প্রণয় এলো। প্রহেলিকা ওর জন্য একটা সাদা পাঞ্জাবি বের করে দিল। হাতে দিয়ে বলল, এটাই পরো। প্রণয় বলল ঠিক আছে বলে ওয়াশরুমে ঢুকে পড়ল। ঝর্ণার নিচে দাঁড়িয়ে একটা ভারী দীর্ঘ নিঃশ্বাস ফেলল। রাজ সিঁড়ি দিয়ে উপরে উঠছিল, অ্যারেঞ্জমেন্ট কেমন হয়েছে দেখতে। ঢুকার 4 সিঁড়ি, আগে কারো সাথে ধরাম করে বাড়ি খেলো, মনে হলো মেয়ে তাই বেশি ব্যথা পেয়েছে। রাজ শুধুমাত্র 1 সিঁড়ি পিছিয়ে গেছে, এছাড়া তেমন কিছু হয়নি। বাড়ি খেয়ে মেয়েটির দুনিয়া দুলে উঠল। মেয়েটি সিঁড়ি থেকে ছিটকে পড়ে যাচ্ছিল, কিন্তু রাজ মেয়েটির কোমর ধরে ফেলল। মেয়েটির মুখের উপর সব চুল এসে মুখ ঢেকে গেল। রাজ এক হাত দিয়ে চুল সরাতে গিয়ে যেন এক ধাক্কা খেল, হয়তো হার্টবিট মিস করল। মেয়েটা চোখ মুখ খিসে রয়েছে। হঠাৎ যখন মেয়েটি বুঝতে পারল সে পড়ে যায়নি, তখন তোরাত করে চোখ খুলল, ঝাড়ি দিয়ে রাজকে সরিয়ে দিল। রাগে লাল হয়ে ফুঁসতে ফুঁসতে বলল, ওই মিয়া, আপনি কি কানা বেগুন চোখে দেখেন না? চোখ হাতে নিয়ে ঘুরেন? মেয়েটার কথার সাথে সাথে নাক ফুলে উঠছে। বিকট চিৎকার শুনে রাজের ব্রোম চড়ে গেল। এক ভ্রু উঁচিয়ে বলল, আমাকে বলছেন? মেয়েটা যেন এই কথা শুনে জ্বালামুখীর ন্যায় জ্বলে উঠল।
ফুঁসতে ফুঁসতে বলল, না, আপনাকে না, আমার সামনে একটা বড় বাদর দাঁড়িয়ে আছে তাকে বলেছি। এবার রাজ, ওহ, রেগে গেল, বলল, আমি, ওহ, আপনার মতো ঝগড়াটে মহিলা আরেকটাও দেখিনি। মেয়েটি বলল, নিজে তো সুন্দরী মেয়ে দেখে গায়ে উঠে আসছো, আবার বড় বড় কথা বল। বাহ, রাজ, বলো, কে সুন্দরী? আশেপাশে তো আমি কোনো সুন্দরী দেখতে পাচ্ছি না, সামনে তো একটা নাগিন দাঁড়িয়ে আছে। এবার রাগ সামলাতে না পেরে মেয়েটি রাজের সুন্দর সেট করা চুলগুলো টেনে ধরল। এত চিলাচিলি শব্দ শুনে অরণ্য সমুদ্র পরিণীতা ছুটে এসে সামনের দৃশ্য দেখে বেক্কেল বনে গেল। তারা কয়েক সেকেন্ড একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। কিছুক্ষণ পর ছুটে গেল। পরিণীতা বলল, এসব কি করছিস পুনতা? পুনতা বলল, কানা বেগুনকে আজকে আমি বর্তা বানিয়ে ফেলব। পরিণীতা বলো, কানা বেগুনকে? পূর্ণতা বলল, কেন চোখে দেখিস না, আমার সামনেই তো দাঁড়িয়ে আছে। এবার পূর্ণতা রেগে গিয়ে বলল, এটা কোন কানা বেগুন? না, এটা আমার ভাই। এ কথা শুনে পূর্ণতা নাকমুখ কুঁচকে বলল, এই জন্যই এটা এমন। আবারও নাকমুখ কুচকালো, হাত দিয়ে মাছি তাড়ানোর মতো করে বলল, ছে ছে, বলতে বলতে সিঁড়ি দিয়ে নেমে চলে গেল। পরিণীতা ভাইয়ের দিকে তাকিয়ে করুণ ভাবে বলল, সরি, সেজো দাদন। পূর্ণতার পিছনে পিছনে চলতে লাগল। রাজের চুলের বেহাল অবস্থা দেখে অরণ্য ও সমুদ্র গা ঝালানো হাসি দিয়ে বলল, ব্রাদার, কেমন লাগলো? রাজ চোখ রাঙ্গালো। তারা দুজন তার চোখ রাঙ্গানিকে পাত্তা না দিয়ে একে অপরের কাঁধে হাত রেখে বলল, হয় হয়, এমনি হয় বলে। গান গাইতে গাইতে চলে গেল। রাজ একটু বাঁকা হেসে বলল, আবার দেখা হলে তোমাকে দেখে নেব মিস সুন্দরী। পূর্ণতা বলল, আরেকবার সামনে পেলে কানা বেগুনকে পিস পিস করে নুন হলুদ মাখাবো। ফর্সা মুখ লাল হয়ে আছে। পূর্ণতা চৌধুরী বন্যা বিশিষ্ট ফারহান চৌধুরীর দুই মাত্র সন্তানের মধ্যে দ্বিতীয়, ভীষণ মেজাজি কিন্তু মনটা অনেক ভালো ও নরম। যার সাথে ঝামেলা হয়ে যেত তার মুখ আর কখনো দেখতে চায় না। প্রিয়তা নিজের ঘরে বসে আছে। সন্ধ্যা 6:30। 7টা থেকে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে, কিন্তু প্রিয়তার কোনো হেলদোল নেই। তার নীলাভ, অতি মায়াবী চোখের কর্নিশ বেয়ে অবিরাম গড়িয়ে পড়ছে নুনাজলের স্রোত। তা মুছে ফেলার কোনো প্রয়াস নেই। হাঁটু অবধি সমান লুটিয়ে থাকা চুলগুলো টাইলসের মেঝেতে অবহেলায় ছড়িয়ে আছে। মাথাটা কাঠের খাটের সঙ্গে হেলান দেওয়া। কে বলবে, এতটুকু মেয়ের মনের ভেতর কালবৈশাখী বয়ে যাচ্ছে? কেউ বুঝতে পারছে না। ওই সুন্দর মুখের পেছনের বিষণ্ণতা কেউ দেখছে না। কিছু ব্যথা হয়তো একান্তই ব্যক্তিগত হয়, যা আমরা সবার সামনে দেখাতে পারি না, বলতে পারি না। না বললে হয়তো সে কোনোদিনই বুঝবে না। নিষ্পাপ মনের ভালোবাসা কেউ দেখবে না, সবাই অপরাধ দিয়ে কলঙ্ক লেপে দেবে। এসব ভাবতে ভাবতেই তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল প্রিয়তার ঠোঁটে। কখন থেকে দরজায় ঠকঠক আওয়াজ হচ্ছে, বুঝতে পারেনি সে। ওর বেস্ট ফ্রেন্ড ইনা দাঁড়িয়ে দরজা ধাক্কাচ্ছে। প্রিয়, দরজা খুল। কতক্ষণ ধরে ডাকছি। মেয়েটার চেঁচামেচিতে বিরক্ত হয়ে প্রিয়তা চোখ মুখ মুছে নিয়ে মেঝে থেকে উঠে দাঁড়াল। দরজা খুলতেই দেখল, ইনা রাগে লাল হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু প্রিয়তা পাত্তা দিল না। ইনা কটমট করে তাকিয়ে বলল, মরে গেছিস নাকি? কতক্ষণ ধরে ডাকছি। প্রিয়তা হেসে বলল, কিছু না। ইনা বিরক্ত হয়ে মনে মনে বলল, যার জন্য এত কষ্ট, সে তো দিব্যি সুখে আছে। মুখে বলল, তুই আবার কেঁদেছিস? উত্তর দিল না প্রিয়তা। শুধু বলল, তুই বস, আমি ফ্রেশ হয়ে আসছি। বলেই ওয়াশরুমে ঢুকে গেল সে। ইনা মনে মনে ভাবল, আজ সবাই তোকে দেখবে। যেমন ভাবছি, তেমন কাজ। সে প্রিয়তার ওয়ারড্রোব খুলে গায়ে হলুদের জন্য আনা বিশেষ লাল শাড়িটা বের করল। শাড়িটা খুব সুন্দর। কে এনেছে, জানে না ইনা, তবে এটা যে প্রিয়তার জন্যই, তা নিশ্চিত। প্রিয়তা ওয়াশরুম থেকে বেরিয়ে বলল, কি করছিস? ইনা এক চোখ টিপ দিয়ে বলল, দেখবি ডার্লিং, অপেক্ষা কর। প্রিয়তা চোখ ছোট ছোট করল, আর ঠিক তখনই ইনা ওর হাতে প্যাকেটটা ধরিয়ে দিল। শাড়িটা পরে নে। আমি শাড়ি পরতে পারবো না। কিন্তু ইনা নাছোড়বান্দা। শাড়ি তো পরতেই হবে। প্রিয়তা তর্ক পছন্দ করে না, তাই আর কথা না বাড়িয়ে শাড়িটা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। এদিকে ইনা সাজানোর জন্য মেকআপ ও জুয়েলারি বাছাই করতে লাগল। প্রিয়তা যখন শাড়ি পরে বের হলো, ইনায়ার চোখ চওড়া হয়ে গেল। হা, সে নিজেই তাকিয়ে থাকতে পারছে না। প্রিয়তা বিরক্ত হয়ে বলল, কি দেখছিস? ইনা মনে মনে উল্লাসে চিৎকার করে উঠল। যেমন ভেবেছিল,
তেমনই হয়েছে। মুখে কিছু না বলে প্রিয়তার হাত ধরে চেয়ারে বসিয়ে দিল, তারপর ওকে সাজাতে লাগল। হালকা মেকআপ, কাঁচা ফুলের গয়না, ঠোঁটে গাঢ় মেরুন রঙের লিপস্টিক, নীলাভ চোখ দুটোয় হালকা কাজল আর আইলাইনার, গালে সামান্য ব্লাশার। 10 মিনিট পর সে বিস্ময় তাকিয়ে থাকল। আমি ছেলে হলে তোকে নিয়েই পালিয়ে যেতাম, প্রিয়। প্রিয়তা হেসে ফেলল। ইনা বলল, তুই বস, আমি রেডি হয়ে আসছি। তারপর সে শয়তানি হাসি দিয়ে বের হয়ে গেল। গায়ে হলুদের আসর। প্রীতাকে মঞ্চে বসানো হয়েছে। মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগছে আজ। অনুষ্ঠানের থিম অনুযায়ী মেয়েরা লাল শাড়ি, ছেলেরা সাদা পাঞ্জাবি। শিকদার বাড়ির সব ছেলেদের জন্য একই ডিজাইনের পাঞ্জাবি এনেছে রাজ, আর প্রথম আর মেয়েদের শাড়ির ডিজাইন আলাদা রাখা হয়েছে। সবাই একে একে হলুদ দিতে শুরু করল। প্রথমে বড়রা, সাধমান শিকদার, খালিদ শিকদার, তারপর অন্যান্য ভাইয়ারা। এবার ছোটদের পালা। কিন্তু ছোটরা একটু পরে দেবে। আগে পার্টি হবে। প্রেরণা মাইক হাতে নিয়ে বলল, হ্যালো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমাদের গায়ে হলুদের আসল মজা এখন শুরু হবে একটা সারপ্রাইজ দিয়ে। সবাই উত্তেজিত হয়ে তাকিয়ে আছে। স্টেজে বাজতে শুরু করল, মেয়ে ইয়ার কি শাদি হ্যায়। এরপর যেন চার পরী মঞ্চে নেমে এলো। প্রিয়তা, পরিণীতা, পূর্ণতা আর ইনা ধীরে ধীরে নাচতে শুরু করল। সবাই চমকে তাকিয়ে আছে। তাদের যেন স্বর্গের অপ্সরার মতো লাগছে। বিশেষ করে প্রিয়তার দিক থেকে কেউ চোখ ফেরাতে পারছে না। তার চুল হাঁটু অবধি উড়ছে, নীলাভ চোখ দুটো চিকচিক করছে আলোয়। এই দৃশ্য দেখে কারো বুকে গভীরে আগুন লেগে গেল। সে এই রূপে মুগ্ধ হওয়ার থেকে জ্বলছে বেশি। হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো, চোখের সাদা অংশ লাল হয়ে উঠল, কপালের শিরাগুলো ফুলে ফেপে উঠল। বুকে চেপে রাখা কষ্টের সঙ্গে রাগগুলো বেরিয়ে আসতে চাইল। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে রইল, হয়তো মহান রবের কাছে কিছু একটা বলল, কিছু অনুরোধ, কিছু অতীত, কিছু ষড়যন্ত্র, কিছু সত্যি। এক হার না মানা পুরুষকেও হারিয়ে দেয়, বাধ্য করে নিজের প্রাণের চেয়েও প্রিয় জিনিস বা মানুষগুলোকে ত্যাগ করতে, কোন একসময় যাদের ছাড়া বাঁচার কথা কল্পনাই করলেই মৃত্যু তুল্য পীড়া দিত, আর এখন তাকে ছাড়াই বাঁচতে হচ্ছে। তাচ্ছিল্য হাসল সে, পুনরায় স্টেজের দিকে তাকিয়ে নিচে নেমে গেল। রাজ আর প্রীথম বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রাজ প্রীথমকে বলছে, মেজদাদান পরি, বলে বুকে হাত দিল রাজ। প্রীতম চোখ সরিয়ে বলে, হ্যাঁ পরি, আমাদের বোন। রাজ দাঁত কিরে খেক করে উঠল। রাগী রাগী দৃষ্টিতে বলল, আমি জানি, পরি আমাদের বোন। আমি ওই পরীর কথা বলছি না। প্রীথম বলল, তাহলে অন্য পরীর কথা বলছো? প্রীথম সন্দেহের দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকিয়ে আবার সামনে তাকালো। বোন দুটিকে বাদ দিয়ে অন্য দুই রমণীর ওপর দৃষ্টি রাখল, তারপর রাজের দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, বেয়াদব। রাজ মুখ নিচু করে বলল, তুমি খুব সুপুরুষ। প্রীথম বলল, কি বলতে চাস? রাজ দুষ্টু হেসে বলল, প্রেম আমাকে সব বলে দিয়েছে। এটা শুনে প্রীথমের কপালে বাজ পড়ল। প্রেমকে এই মুহূর্তে সামনে পেলে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিত নিশ্চিত। রাজ আবার সেই দুষ্টু হাসি দিল। প্রীথম বলল, এই কথা পাঁচ কানে হলে তোর পাখি আকাশে উড়িয়ে দেব। রাজও ভাব নিয়ে বলল, আমার পাখি না থাকলে তোমার পাখিও থাকবে না, ব্রো। প্রীথম বিরক্ত হয়ে চলে যেতে বলল, পুকুর পাড়ে চলে আসিস। ডান্স শেষ হতেই প্রেরণা বলল, এখন হলুদ দেওয়া হবে, এরপর আবার পার্টি শুরু হবে। সবার আগে হলুদ দেবে বড়দাদান। কিন্তু আশেপাশে কোথাও প্রণয়কে দেখা গেল না। অন্যরা বলল, সে পরে লাগাবো। হলুদ দেওয়া শুরু করা হোক। এই কথায় সবাই চেঁচিয়ে উঠে বলল, না, সবার আগে বড় দাদানি হলুদ লাগাবে। অরণ্য পরিণীতাকে বলল, বনু, যা, দাদানকে ডেকে নিয়ে আয়। পরিণীতা চলে গেল ডাকতে। চাঁদ থেকে নেমে তিনতলার করিডোরে আসতেই কেউ তার মুখ চেপে ধরল। পাশের রুমে ঢুকিয়ে দিল। প্রায় 20 মিনিট হয়ে গেছে, পরি গেছে কিন্তু এখনো আসার নাম গন্ধ নেই। সমুদ্র বিরক্ত হয়ে বলল, তুই পারিস ভাই, লেট লতিফকে দিয়েছিস দায়িত্ব? প্রীথম বলল, প্রিয়তাকে, বনু, তুই যা। প্রিয়তা বলল, আমি? প্রীথম বিরক্ত হয়ে বলল, হ্যাঁ, তুই দৌড়ে গিয়ে দাদানকে ডেকে নিয়ে আয়। অগত্যা প্রিয়তা প্রণয়কে ডাকতে চলে গেল। এতক্ষণ ধরে সব ছেলেরা প্রিয়তাকে চোখ দিয়ে গিলছিল। শিকদার বাড়ির সব মেয়েরাই ভীষণ সুন্দর,
চোখ ফেরানো যায় না। কিন্তু এই মেয়ের মাঝে অন্যরকম এক জাদু আছে, যা মোহগ্রস্ত করে দেয়। প্রিয়তা সারা বাড়ি খুঁজেও পেল না। শেষে 3 তলার মাঝারি আকারের ছাদে গিয়ে থমকে গেল। এবার প্রিয়তাকে ও না আসতে দেখে সবাই বিরক্ত হল। প্রেরণা বলল, দাদান হয়তো বাড়িতে নেই, আর ওরা দুজন নিশ্চয় গল্প জুড়ে দিয়েছে। ইনাও বলল, আপু ঠিক বলেছেন। থিরা বলল, তাহলে মেজো দাদান আগে হলুদ দেবে। সবাই রাজি হলো প্রথম হলুদ দেবে। ঠিক তখনই কয়েক মাইক্রোসেকেন্ডের মধ্যে তন্ময় গাল ভরে হলুদ লাগিয়ে দিল। এই কাণ্ড দেখে সবাই হেসে উঠল। প্রেম চিৎকার দিয়ে বলল, আমাদের ছোট খোকা চ্যাম্পিয়ন প্রথম হলুদ দিল। এক এক করে সবাই হলুদের আনন্দে মেতে উঠল। কিন্তু ইনায়ার মনে কেমন সন্দেহ হলো। প্রিয়তা এমনি হাওয়ায় উড়ে যাওয়ার মেয়ে নয়। সে ছাদ থেকে নেমে পুরো বাড়ি, প্রতিটা ঘর খুঁজল। পরিণীতা আর প্রিয়তাকে কোথাও না পেয়ে শেষে রক্তপদ্ম পুকুর পাড়ে গেল। সেই জায়গাটা খুব সুন্দর করে লাইটিং করা, কিন্তু আশেপাশে কেউ নেই। হঠাৎ করেই কেউ তার কোমর চেপে ধরে পাশের গাছের সাথে ঠেসে দিল। পিট পিট করে চোখ খুলে দেখল, তার প্রিয় পুরুষটি হাতে চেপে ধরে চোখের দিকে তাকিয়ে আছে। ইনা দেখল সেই সমুদ্র নীল চোখ। যেমন চোখ প্রিয়তার। ইনা চোখ মেরে বলল, কি ব্যাপার পেয়ারেলাল? আমার কথা আপনার যে মনেই পড়ছে না? আমি ভাবলাম, বিয়েবাড়ির সুন্দরীদের ভিড়ে আমি আপনার চোখেই পড়ছি না। এতক্ষণে প্রীতম বাঁকা হাসল। সে তো স্টেজেই এই মেয়েটাকে দেখে থমকে গিয়েছিল। কিন্তু দুষ্টু হেসে ইনায়ার গালে নাক ঘষে দিয়ে বলল, ঠিকই বলেছ। জানো, একটা মেয়েকে দেখেছি, তাকে দেখেই যেন ফিদা হয়ে গেছি। ইনা এই কথা শুনেই রাগে টমেটোর মতো লাল হয়ে গেল। রাগে প্রীতমের বাহুতে জোরে সরে একটা কামার বসালো। প্রীতম সামান্য উফ পর্যন্ত করল না, আরো শক্ত করে জড়িয়ে ধরল। ঠোঁটের নিচের কালো তিলটায় আলতো করে চুমু খেয়ে বলল, আমার এমন টাটকা রসগোল্লা থাকতে আমি কেন বাইরে বাসি খাবারে নজর দেব? ভ্রু উঁচিয়ে বলল প্রীতম। মুহূর্তেই রাগ গলে গেল তার। গোলুমোলু মেয়েটা লজ্জায় লাল হয়ে গেল। প্রীতম বলল, এই রসগোল্লা আমার সামনে লাল হওয়া বারণ। না হলে এখনই খেয়ে ফেলবো আই সোয়্যার। এই কথা শুনে ইনা প্রীতমের বুকের সাথে আরো একটু লেপ্টে রইল। প্রীতম গভীর চোখে তাকিয়ে টুপ করে গালে একটা চুমু দিল। এই হালকা গোল গাল মেয়েটাকে তার রসগোল্লা লাগে। আরও 5 বছর আগে প্রিয়তাকে যখন হাইস্কুলে ভর্তি করানো হচ্ছিল, তখনই এই মেয়েটার সাথে প্রথম দেখা। কি যে আদরে! তখন থেকেই মেয়েটার প্রতি একটা আলাদা মায়া কাজ করত, যা ধীরে ধীরে প্রখর প্রণয়ের রূপ নেয়। ইনাও আবিদের মতো মধ্যবিত্ত ঘরের মেয়ে। ইনায়ারা 2 বোন, সে ছোট। তার বাবা একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। কোনো দিক দিয়েই শিকদারদের লেভেল পড়ে না। তবুও মেয়েটা শুধু ভালোবাসায় গা ভাসিয়ে দিয়েছে। কিন্তু আবিদের মতো এতটা বোঝ নেই ওর। মেয়েটা জানেই না, শিকদাররা কুল মর্যাদা রক্ষা করতে ছেলে মেয়েকে কেটে ফেলে দিতেও রাজি। শিকদাররা দানশীল, উদার, কিন্তু তারা পারিবারিক সম্পর্ক স্থাপন করে না। শিকদার বাড়ির 4 গিন্নি আর মির্জা বাড়ির 4 গিন্নি বসার ঘরে আড্ডা দিচ্ছিলেন। মিসেস রোহিণী মির্জা প্রণয়ের মাকে বললেন, ভাই, আপনার কাছে আমার একটা আবদার আছে। অনুশ্রী বেগম হেসে বললেন, অবশ্যই ভাবি, বলুন কি বলবেন। রোহিণী বেগম বললেন, আপনার বড় মেয়ে প্রেরণাকে আমি আমাদের বাড়ির বউ করে নিয়ে যেতে চাই, যদি আপনার অনুমতি থাকে। অনুশ্রী বেগম অবাক হয়ে বললেন, প্রেরণা? রোহিণী বেগম বললেন, হ্যাঁ, কালকেই আমি আর নির্বাণের আব্বু কথা বলছিলাম যে, নির্বাণের বিয়ের বয়স হয়েছে। আর প্রেরণার চেয়ে উপযুক্ত মেয়ে তো আর হতে পারে না। অনুশ্রী বেগম হেসে বললেন, কথা আপনি মন্দ বলেননি, ভাবি। কিন্তু এই বিষয়ে প্রেরণার আব্বু যা বলবে, সেটাই শেষ। নির্বাণের আব্বু বড় ভাইসাহেবের সাথে কথা বলবেন। অনুশ্রী বেগম একটু আশ্বস্ত হলেন। এভাবেই তাদের আলাপ চলতে থাকল। প্রণয় 3 তলার মাঝারি ছাদের রেলিং ধরে দূরের আকাশের দিকে তাকিয়ে রইল। নিকষ কালো অন্ধকার। আকাশের কোণে ঝুলে থাকা অর্ধচন্দ্রের ম্লান আলো ছড়িয়ে আছে চারপাশে। ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে থাকা প্রণয় উদাস চোখে তাকিয়ে আছে চাঁদের দিকে বলল, পৃথিবীর এমন কোনো স্থান নেই, যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না, রক্তজবা। আমি যে বড় ক্লান্ত। এমন জীবন আমি কখনোই চাইনি। মানলাম, আমি পাপী ছিলাম। কিন্তু আল্লাহ আমাকে অন্যভাবে শাস্তি দিতে পারতেন। এমন শাস্তির থেকে মৃত্যু শ্রেয় ছিল। আমি যে সেটা সহ্য করতে পারছি না, রক্তজবা।
আমার প্রিয় জবা ফুল, একটি বার তুমি যদি আমার অশান্ত বক্ষে মাথা রাখতে তাহলে বুঝতে পারতে। এই ভেবে প্রণয় দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করল। চোখ বন্ধ করে কিছু স্মৃতির পাতায় হাত বুলালো প্রণয়। চোখ বন্ধ রেখেই গান ধরল। গান গাওয়ার মজেই প্রিয়তাকে খুঁজতে খুঁজতে হঠাৎ করে প্রণয়কে ছাদের রেলিংয়ে দেখে সে ধীরে এগিয়ে যেতেই থমকে গেল। প্রণয়ের গানের লাইন শুনে নেশাগ্রস্তের মতো অপলক চেয়ে রইল। প্রণয়ের প্রতিটি গানের লাইনের মাঝে অসীম বেদনা নিহিত। 3 বছর হলো সে গান গাওয়া ছেড়ে দিয়েছে। বলিষ্ঠ দেহী, অসাধারণ সুদর্শন পুরুষটি নিজের মনের ভাব প্রকাশে ব্যস্ত, কিন্তু তার সর্বকা জানে, যেই নারীর নীলাভ অক্ষিতে চোখ রাখলে মনে চলতে থাকা চাপা ঝড়ের গতি ক্ষীণ হয়ে আসে, সেই নারীই তার পেছনে দাঁড়িয়ে আছে। এই নারীর উপস্থিতি সে বহু দূর থেকেই অনুভব করে। মুখে কিছু না বলে ভেতরের সবকিছু গানের মাধ্যমে নারীটিকে বলে একটু হালকা হওয়ার প্রচেষ্টা করল, জানে সে এই বোকা পাখি কিছুই বুঝবে না, না বোঝানোই ভালো। কিন্তু মানুষের মন তো সান্ত্বনা খোঁজে। 3 বছর পর এমন দৃশ্য দেখে প্রিয়তার নীলাভ চোখের অক্ষিকুটর ভরে উঠল। সে চলে যেতে নিল, কিন্তু প্রণয় সামনে চোখ রেখেই হাত ধরে নিল। এই অনাকাঙ্ক্ষিত স্পর্শে প্রিয়তার গায়ের লোমকূপ খাড়া হয়ে গেল, রক্ত চলাচলের গতি বেড়ে গেল। প্রণয় ফিরল প্রিয়তার দিকে, প্রিয়তাকে নিজের দিকে ঘুরিয়ে সেই নীল সমুদ্রের মতো চোখে নিজের গাঢ় বাদামি চোখ রাখল। সেই দৃষ্টি দেখেই প্রিয়ত নিঃশ্বাস বন্ধ হয়ে আসল। প্রণয় দেখল ওই নীল চোখের গভীরতা খুব কম। প্রণয়ের কাছে চোখ দুটি খোলা বইয়ের মতন কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলেই সে সবকিছু বুঝতে পারে যথারীতি, সব বুঝেও গেল সে। এক টুকরো শুকনো হাসি ফুটে উঠল, যা মুখের ভাবে বোঝা যায়নি। নিজের বলিষ্ঠ হাত দিয়ে পানপাতার মতো সুন্দর মুখের নরম তুলতুলে গাল থেকে সযত্নে চোখের পানি মুছে দিল। কোনো প্রশ্ন ছাড়াই, মুছার সাথেই তার সাগরের ঢেউয়ের ন্যায় চোখ দুটি আবার নতুন উদ্যমে ভরে উপচে পড়ছে। কথায় আছে না, মন যার কাছে প্রশ্রয় পেতে চায়, তার কাছে একটু প্রশ্রয় পেলেই বেহা হয়ে ওঠে। কিন্তু প্রিয়তাকে তো শক্ত হতে হবে। এই সুখী লোকের কাছে সে কিছুই বুঝতে দেবে না। ফিরে দৌড় দিতে চাইলেই শাড়ির কুচি বেঁধে পড়তে নিতেই প্রণয় আবার এক ঝটকায় ধরে ফেলল। প্রণয় না ধরলে মুখ থুবড়ে পড়ত সে নিশ্চিত। হাত ধরে সোজা করার জন্য টান দিতেই প্রিয়তা প্রণয়ের বুকে ছিটকে পড়ল। হঠাৎ কাঙ্ক্ষিত নারীর অনাকাঙ্ক্ষিত ছোঁয়ায় প্রণয়ের বুকের ভেতরটা কেঁপে উঠল। প্রিয়তা জমে গিয়েছে। অবাধ্য অশ্রুর ধারা আরও বেশি উপচে পড়তে লাগল। প্রাণটা কেমন ছটফটি উঠল। প্রিয়তার অতিপ্রিয় পুরুষের গা থেকে ছুটে আসা সেই পরিচিত ঘ্রাণ নাসারন্ধ্রে প্রবেশ করতেই যেন মাথাটা ঝিমঝিম করে উঠল। নিঃশ্বাসে শুষে নিতে থাকল সেই অতিপ্রিয় গন্ধ, যা মাদকের মতো টানে। কয়েক মুহূর্ত পর প্রিয়তাকে সোজা করে দাঁড় করালো প্রণয়। মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করল, তারপর কিছু না বলেই প্রিয়তাকে ঘুরিয়ে নিল। পিঠ থেকে অতিরিক্ত সেফটি পিন খুলে নিয়ে, পেটের পাশ থেকে সরে যাওয়া শাড়ির আঁচল 2 দিক ধরে আবার পিন আপ করে দিল। যতবার প্রণয়ের হাত তার পেটে স্পর্শ করছিল, ততবার কেঁপে উঠছিল প্রিয়তা। শাড়ি ঠিক করে আবার ঘুরিয়ে দিয়ে হাঁটু অবধি খোলা লতানো চুলগুলো ভালো করে পেঁচিয়ে নিজের হাতে খোপা করল। ছাদের সাদা গোলাপ গাছ থেকে একটি ডাঁটাসহ ফুল তুলে খোপায় গেঁথে দিল, যাতে চুল খুলে না যায়। পকেট থেকে রুমাল বের করে ঠোঁটের লিপস্টিক তুলতে লাগল। প্রিয়তা অবাক চোখে তাকিয়ে রইল। প্রিয়তা তার কিছু বলার ভাষা নেই। হয়তো ইচ্ছেও নেই। তার জীবনে এমন মুহূর্ত অসম্ভব স্বপ্নের মতো। প্রণয়ের সুন্দর মুখের দিকে তাকিয়ে ভাবল, আল্লাহ, যদি এমন কিছু সময় আমাকে উপহার দেন, খুব একটা ক্ষতি হবে না। প্রিয়তা মাঝে মাঝে ভেবে পায় না এগুলো কি তার নিষিদ্ধ অনুভূতি। প্রিয়তা জানে, সামনে দাঁড়ানো পুরুষটির ওপর তার এক চুল পরিমাণও অধিকার নেই। সে সম্পূর্ণ অন্য কারো। হয়তো সত্যিই তার মনের ভালোবাসাটা পাপ। কিন্তু তার মন চিৎকার করে বলল, মিথ্যে কথা। আমার ভালোবাসায় কোনো পাপ নেই। কোনো খাদ নেই। সে অন্য কারো, সেটাই তার সমস্যা, আমার নয়। আমার ভালোবাসা কলঙ্কিত নয়। এমন হাজারো ভাবনার অতলে হারিয়ে গেল প্রিয়তা। প্রণয় অনেকক্ষণ ঘষাঘষি করেও লিপস্টিক তুলতে পারছে না। ঠোঁট হালকা ফুলে গেছে। বিরক্ত হলো সে। যতটুকু উঠেছে, ততটুকুই থাক। এরপর পা পর্যন্ত চোখ বুলালো প্রিয়তার ওপর, তারপর গম্ভীর স্বরে বলল, যা, এখন। প্রিয়তা আর এক মুহূর্তও না থেকে সোজা চলে গেল নিজের ঘরে। প্রণয় সেখানে দাঁড়িয়ে প্রথমে নিজের পাঞ্জাবির গন্ধ নিল, যেখান থেকে এক সুমিষ্ট, মেয়েলি পরিচিত গন্ধ নাকে আসছে। এটা শুধু গন্ধ নয়, এটা তার জন্য ড্রাগ। কিছু একটা ভেবে একটু হাসল।
তারপর হাতের রুমালটা মুঠো করে দেখে নিজের পকেটে রেখে আবার আকাশের দিকে তাকালো। ইচ্ছামতি নদীর তীরের বালিতে খালি পায়ে হাতে হাত রেখে হেঁটে চলেছে একজোড়া কপোত কপোতি। নারীটির মুখে একরাশ লজ্জাম গোলাপি আভা, অতঃপর পুরুষটির চোখে এক আকাশ পরিমাণ ভালোবাসা। চশমা চোখের শ্যামবর্ণ পুরুষটি অপলক তাকিয়ে আছে, এই মেয়েটার মাঝেই যেন তার প্রাণবোমরার বাস। পরিণীতা বলল, কি দেখছেন, মাস্টার মশাই? আবিদ বলল, আমার অ্যাঞ্জেলকে। পরিণীতা তার প্রিয় পুরুষটির বাহু জড়িয়ে ধরে মুখ লুকালো। তখন প্রণয় কুঞ্জের করিডোর থেকে আবিদ পরীর মুখ চেপে ধরে একটি রুমে নিয়ে যায়। পরিণীতা মোটেই ঘাবড়ায়নি, কারণ সে জানে, এই হাতের মালিক তার বড্ড আপন। এই স্পর্শ তার বড্ড চেনা। আবিদ দেয়ালের সাথে চেপে ধরে রাগী গলায় বলল, এই সব কি পরেছ? পরিণীতা মুখটা একটু খানি করে বলল, শাড়ি পরেছি। কেন, আপনার সুন্দর লাগছে না, মাস্টার মশাই? আবিদ তাদের দুজনের সেন্টিমিটার দূরত্বও ঘুচিয়ে দিয়ে একদম কাছে চলে এলো। কপালে গভীর এক চুমু দিল। এমন আদুরে স্পর্শে পরিণীতার চোখ বন্ধ হয়ে গেল, তার ছোট্ট শরীরটা তীর তীর করে কেঁপে উঠল। আবিদ তার চোখে নির্বিকার তাকিয়ে থাকলেও সে ওই চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকতে কখনোই পারে না। আবিদ গালটা হাতের আজলায় নিয়ে নাকের ডগায় চুমু খেয়ে বলল, আমি কখনো চাই না, তোমার এমন রূপ আমি ব্যতীত অন্য কেউ দেখুক। তুমি কারো জন্যই আর এমনভাবে সাজবে না। পরিণীতা মাথা দুলিয়ে আবিদের বুকে নাক মুখ গুজে দিয়ে নিবিড়ভাবে জড়িয়ে ধরল। আবিদ তীব্র প্রশান্তিতে এক টুকরো হাসল। পরিণীতাকে বলল, অ্যাঞ্জেল, ঘুরতে যাবে? পরিণীতা কিছু না ভেবেই হ্যাঁ বলে দিল, কারণ সে জানে, এই মানুষটিই তার সবচেয়ে নিরাপদ স্থান, যার সাথে নির্দ্বিধায় চোখ বন্ধ করে যে কোনো জায়গায় চলে যাবে। আবিদ বলল, এভাবে যাওয়া যাবে না। পরিণীতা বলল, কিভাবে যাব তাহলে? চলো, আমার সাথে। আবিদ পরিণীতাকে তার রুমে নিয়ে গিয়ে বলল, যাও, একটা চেঞ্জ করে নর্মাল কিছু পরে আসো। পরিণীতা বিনা বাক্যে ওয়ার্ড্রোব থেকে একটি সুন্দর ম্যাজেন্টা কালারের ফুল স্লিভ প্রিন্টেড 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে চেঞ্জ করে বেরিয়ে দেখে, আবিদ প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে। পরিণীতাকে দেখে একটু হেসে বলল, বসো। পরিণীতা বসতেই তার চুল থেকে তোয়ালেটা খুলে নিল। তোয়ালে সরাতেই কোমর ছাড়িয়ে গেল রিবন্ডিং করা চুলগুলো। আবিদ নিজের হাতে চুলে একটা বেনুনি করে দিল, যদিও ওটা তেমন ভালো হয়নি। তবে, এটাই পরিণীতার কাছে সবচেয়ে সুন্দর বেনুনি। কানে ছোট ছোট স্টার ইয়ারিংস আর কপালে একটা ছোট্ট কালো টিপ পরিয়ে দিল। ব্যাস, এতেই যেন সত্যিকারের পরী লাগছে। আবিদ কিছুক্ষণ চেয়ে থেকে বা হাতটা নিজের হাতে মুটে নিয়ে বলল, চলো। এরপর জন প্রণয় কুঞ্জ থেকে বেরিয়ে ইচ্ছামতি নদীর তীরে ঘুরতে লাগল। সবাই একবার হলেও ঘুরে দেখছে, কারণ তাদের সত্যিই একসাথে অপূর্ব মানিয়েছে। প্রণয় কুঞ্জে গায়ে হলুদের অনুষ্ঠান এখনো চলছে। রাত প্রায় 11টা। বাড়ির পেছনের পুকুর পাড়ে আসর বসিয়েছে তরুণ শিকদাররা। বাপ চাচা আর বড় ভাইয়ের চোখ ফাঁকি দিয়ে প্রেম, প্রীতম, সমুদ্র, অরণ্য, রাজ আর তাদের ঘনিষ্ঠ বন্ধুরা গ্লাস খালি করছে একের পর এক। আর বিজ্ঞের মতো মতামত দিচ্ছে, যেন তারা প্রত্যেকেই এক একজন এক এক দেশের প্রেসিডেন্ট। চলবে।